আজ থেকে তুই দিন গোনা শুরু কর গুঞ্জন রায়। আজ থেকে তোর রাতের ঘুম কেড়ে নেবো আমি। ছায়ার মতো তোর পিছনে লেগে থাকবো। তুই আতঙ্কে থাকবি, তুই শিউরে উঠবি, তুই রাতে ঘুমাতে পারবি না, খেতে পারবি না। তুই ভয়ে আতঙ্কে শিউরে উঠে বলবি ঘুম কেড়েছে দস্যি মেয়ে, ঘুম কেড়েছে দস্যি মেয়ে। ঘুম করেছে দস্যি মেয়ে, ও সালি তো ওর মতন বলে চলে গেল। আমি সালা গুঞ্জন রায়, আমি জীবনে কখনো আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন, প্রেম ভালোবাসা আমি কিছুই বোঝে না। আমি শুধু বোঝে মানি মানি অর্ডার সুইটার দরহানে মানে টাকা হচ্ছে মধুর চেয়েও মিষ্টি। তাই যেদিন আমি এই দেবীপুরের গ্রামে আমি মাটিতে পা দিয়েছিলাম, সেই দিন এই এলাকার অঞ্চল প্রধান ওই বিলাসবাবুর কাছে আমি শুনে নিয়েছিলাম, আমি যদি কখনো কাটমানি বা ঘুষ খাই তাহলে ওই দোয়েলার মাস্টারকে নিয়ে এই গ্রামের মানুষ আমার ভিডিও অফিস ঘেরা করব। কিন্তু না, তখন আমার মাথায় সুন্দর একটা বুদ্ধি খেলে গেল, যে বুদ্ধিটা হলো প্রেম 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 খেলা। আর সেই প্রেমের জলে আমি সালা দোয়েলকে বশ করে নিয়েছি। দোয়েল আচ্ছা, দোয়েলকে আমি বশ করে নিলে কি হবে? কিন্তু আমি তো একটা ভীষণ যন্ত্রণায় ভুগছি। সেই যন্ত্রণা হলো দোয়েলের গর্ভের সন্তান। তবে কি আমি না 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 আমি ভেবেছিলাম আমি জীবনে যতগুলো মেয়েকে প্রেম করেছি সব মেয়েটা কিন্তু কাছের দড়িতে গলা জলে ঝুলে পড়েছে, কিন্তু আমি ভেবেছিলাম এই দোয়েলে ঝুলে পড়বে, কিন্তু ও শালি তো আমাকে ঝুলিয়ে দিয়ে গেল। এখন আমি কি করব? টেনশন, আমার ভীষণ টেনশন হচ্ছে। কি করবো? আমার টেনশনটা কল পেয়েছি। হ্যালো, গঞ্জনা স্পিকিং। হ্যাঁ বিলাসবাবু, আমি আপনার বাগান বাড়ি থেকে বলছি। শুনুন, যে কথাগুলো আমি বলছি কান খুলে শুনে রাখুন। আরে দাদা শুনুন, আমি যে হ্যাঁ শুনুন, আমি যে কথাগুলো বলছি কান খুলে শুনুন। হ্যাঁ ওকে, ঠিক আছে। আজ রাতের মধ্যে ওই দোয়েল বলে মেয়েটাকে কিন্তু সরিয়ে দিতে হবে। শুনুন, কোনো কারণে যদি বেশি দেরি করে যান তাহলে কিন্তু পুলিশের ঝামেলা কিন্তু পোহাতে হবে, মনে রাখবেন। আজ রাতের মধ্যে। ওকে বাই বাই মা। ঠিক আছে ঠিক আছে। আজ রাতের মধ্যে সব সালা খেল খতম। পয়সা ও भी হজম। আজকে রোল বেঙ্গল সঙ্গীত প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে শেষ শিল্পী মঞ্চে আসছেন আপনাদের সে চির পরিচিত চির আকাঙ্ক্ষিত গায়ক মিস্টার দেবঞ্জন রায়। মন ভরে যায় দেখে ঘুম ঘুম ফুলে ভরাবো, কতবার দেখেছি ভিজে যাওয়া বনের মন। মন ভরে যায় দেখে ঘুম ঘুম ফুলে ভরাবো, কতবার দেখেছি তো ভিজে যাওয়া বনের মন। লা 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 লা। মন ভরে যায় দেখে ঘুম ঘুম ফুলে ভরাবো, কতবার দেখেছি তো ভিজে যাওয়া
মনটাকে ডাকে চলার চিহ্ন দিয়ে পড়ে থাকা পথটার বাঁকে এখানে আকাশ নীল চাচা বড় মনটাকে ডাকে চলার চিহ্ন দিয়ে পড়ে থাকা পথটার বাঁকে বৈরাগী দিন যেন যেতে যেতে থামে শুনে নেশা ভরা পাখির গুজর লা 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 মন ভরে যায় দেখে ঘুম ঘুম ফুলে ধরাবো কতবার দেখেছি ভিজে যাওয়ায় বনের মন লা 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 La 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 তোমার খুব কষ্ট হচ্ছে তাই না সোনা? আমি হলাম জনগণের সেবক, মেয়েদের কষ্ট আমি কিছুতেই সহ্য করতে পারি না। আমি এদেরকে পই পই করে বলেছিলাম মেয়েটাকে তোরা কোনো কষ্ট দিবি না। তুমি কোনো চিন্তা করো না সোনা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বাঁধন খুলে দিচ্ছি। এই আমি তোমার বাঁধন। জানোয়ার, আমাকে এখানে কেন ধরে নিয়ে আসলি বল? তুই আমাকে জানোয়ার বলে গাল দিলি? দে 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 দে, তোর মুখের গাল শুনতেও না আমার বেশ ভালো লাগে। তবে কি জানিস, এখানকার এই জানোয়ার গুলো আমাকে দেখে লজ্জায় মুখ লুকায়। তোকে তো দেখতেও বেশ সুন্দর লাগছে। এই তো এলো, সব কথা থাক। গুঞ্জন বাবু তো তোকে বিয়ে করলো না, চল না তুই আর আমি দুজনে বিয়ে করে ফেলি। সে আশা তো কোনোদিনে সফল হবে না জানোয়ার। কি ভেবেছিস? কি ভেবেছিস? নালে কোমর রূপ তুই দেখেছিস? দেখিসনি তার ভয়ঙ্কর মূর্তি? আমি ইচ্ছে করলে রক্ত চামুন্ডা হয়ে তো রক্ত চুষে খাবো। যদি তোর খুব রক্ত খাওয়ার ইচ্ছে হয়েছে না, দেখা আরাম যদি রক্ত খা। হারাম যদি সত্যি সত্যি তুই আমার হাতে রক্ত বার করে দিলি, তবে দেখ দেখ তোকে আমি কি করি। কোলের কৌরব সবাই এতক্ষণ দুর্যোধন একা ছিল, এবার দুঃশাসন এসে গেছে, এবার হয়তো মহাভারত দ্রৌপদীর মতো আমার বস্ত্র হরণ করবি, তাই না? কি বুদ্ধি রে তোর, ঠিক বুঝে গেছিস। তখন দেরি করে আর লাভ কি? জান আই বুড়ো ভাত খাওয়ার জন্য আই বুড়ো ফুল সজ্জা সেরে ফেলো। একদম ঠিক বলেছিস দিবাকর বাবু। খবরদার এগিয়ে আসবে না জানোয়ার, এগিয়ে আসবে না। ভালো করে সামনের দিকে তাকিয়ে দেখ, হাজার হাজার চোখ তোদের দিকে দেখছে। নারীদের অপমান তারা কিছুতেই সহ্য করবে না। কেউ না কেউ তোদের রক্ত পান এসে করবেই করবে। আসবে না, আসবে না, ভালো করে তাকিয়ে দেখ। এরা শুধু আমাদের দিকে তাকিয়েই আছে, এরা চোখে দেখতে পায় না। কারণ এদের এই চোখ আমি চিরকালের মতো নষ্ট করে দিয়েছি। তার চেয়ে অহংকারে ফুলাগুলো খুলে ফেলি। খবরদার, খবরদার, খবরদার। বাবু সেদিন বাইরে গেল নাকি? আমি মরিনি, অজ্ঞান হয়ে গেছে। এই রে ঝড় উঠেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। হ্যাঁ, বলতে বলতে বৃষ্টি নেমে গেছে। এই দিবাকর বাবু, এই শালিকে আপনি ভালো করে ধরুন। আমরা এই ঝড় জলে রাতের অন্ধকারে এই শালিকে নিয়ে ছুঁড়ে ফেলে দেবো ওই হাই রোডের উপরে। ধরুন। আরে বাপ রে বাপ, একে মাঝরাত, তার উপর মুষলধারায় বৃষ্টি, আবার প্রচন্ড ঝড়ও বইছে। এ সময় গাড়িটার যে কি হলো কিছুতেই ভেবে পাচ্ছি না। ড্রাইভার সেই কখন মেকানিক খুঁজতে গেছে, এখনো আসার নাম নেই।
এখন আমি কি করব? যাই হোক, আমি একটু এগিয়ে গিয়ে দেখি কিছু করা যায় কিনা। দেখি ওখানে এক ভদ্র মহিলা পড়ে আছে মনে হচ্ছে। আর একবার ভালো করে দেখি তো। দেখি, এতে এক ভদ্র মহিলা রক্তাক্ত অবস্থা পড়ে আছে, মনে হচ্ছে হাই রোডে কোনো গাড়ি ধাক্কা মেরে পালিয়েছে। কিন্তু গায়ে হাত দিলে আবার এটা মারাও যেতে পারে। কিন্তু কিন্তু এই সময় এত রাতে একটা মহিলাকে রেখে ফেলে যাওয়াটা কি ঠিক হবে? যাই হোক, আগে দেখি মহিলাটা বেঁচে আছে কিনা। ও মাই গড, মেয়েটি এখনো বেঁচে আছে। ঈশ্বর, ঈশ্বর, আমি জানি না আমি ঠিক করছি কিনা ভুল করছি। যাই হোক, এই মহিলাকে নিয়ে আমি এখন যাব হাসপাতালে। অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স। ভুল করেছি, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে সর্বনাশ করে আমি ভীষণ ভীষণ ভুল করেছি। জানি এই পাপের শাস্তি আমাকে পেতে হবে, কিন্তু কিন্তু আমি একটা কথা ভেবে পাচ্ছি না যে আমাকে দিয়ে এই মিথ্যে নাটক করার কারণটা কি। আর এই নাটকের মূল নায়কটাই বা কে? আমি ভালো মানুষের মুখোশ পরা আমি একটা অমানুষ। আমি ভালোবাসার নাটকের এই মহিলা সমাজের আমি হলাম মহাকাল। কে আপনি? সে কি বললো? এই মহান ব্যক্তিকে তুমি চিনতে পারলে না? ইনিই তো সেই মহান ব্যক্তি, তোমার অনাগত সন্তানের পিতা মিস্টার গুঞ্জন রায়। ও, এই সেই মিস্টার গুঞ্জন রায়। Yes, my name is গুঞ্জন রায়। সত্যি আমি কিন্তু তোমার অ্যাক্টিং এ কিন্তু ভীষণ খুশি হয়েছি। এই না 50,000। চুক্তি তো হয়েছিল 1 লাখ টাকা, বাকি 50,000। আরে পাবে কাজটা মিটে যাক, তারপরে সবকিছু পেয়ে যাবে। কি খুশি তো? খুশি তো আমাকে হতেই হবে মিস্টার গুঞ্জন রায়। আচ্ছা, এ কথা কেন বলছো বোন? এ কথা আমি বলতে চাইনি বিলাস বাবু, এ কথা আমি বলতে চাইনি, কারণ আমি তো একটা মেয়ে, আমার জন্য আর একটা মেয়ের স্বপ্ন ভেঙে গেল। আর এটাই যে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে বিলাস বাবু, কুড়ে কুড়ে খাচ্ছে। ঘুরে খাচ্ছে। কুড়ে খাচ্ছে মানে শালি ভুলে গেলে কে বিলাস বাবু, কি ভাবছেন? সে তেমন কিছু না। আসলে আমি বলছিলাম কি, আমি যতদূর জানি আপনি দোয়েলকে মনে প্রাণে ভালোবাসতেন। তাহলে কি এমন ঘটলো যে দোয়েলকে আপনি বিয়েই করলেন? আরে বাবা, ওইটাই ছিল তো আমার সবচেয়ে মস্ত বড় অভিনয়। আরে আমি দোয়েলকে বিয়ে করেছি তাদেরকে না, কিন্তু দোয়েলের গর্বের সন্তানটাকে কিন্তু আমাকে শেষ করে দিয়েছে। কি বলছেন? হ্যাঁ, ঠিকই বলছে। আরে না, আমি আপনার কথা মতো সেদিন ওই শালিকে একটু আদর যত্ন করে ওই হাইড্রোজেনের উপর ফেলে দিয়ে এসেছি তো। কিন্তু আমার মনে হচ্ছে ও শালি কিন্তু এখনো শেষ হয়নি। ও যাদের শেষ না হয় তাহলে কিন্তু আমরা সবাই ফেসে যাব, তা না হলে হবে না, হবে না। এই দিনবর দারোগার সাথে আপনারা ফিরে যাবেন, তা কি কখনো হয়? তোদের একটা খবর আছে স্যার। কি খবর? ওই বিএফ মাস্টার লোকজন নিয়ে থানায় এসেছিল দলীয় ব্যাপার ডায়েরি করতে, কিন্তু আমি ওদের পাত্তাই দিইনি। হ্যাঁ, বাবু, আমি কিন্তু কিছুদিনের মধ্যে এই এলাকা ছেড়ে আমি কিন্তু অন্যত্র ট্রান্সফার নিয়ে চলে যাচ্ছি। তবে কি বলছেন? হ্যাঁ, ঠিকই বলছি। তবে আপনাদের দুজনের সঙ্গে কিন্তু আমার সবসময় যোগাযোগ থাকবে। কেন বলুন তো? তবে একটা কথা কি বলি জানেন তো, আমি যে এলাকায় আমি ট্রান্সফার হয়ে যাব ঠিক সেই এলাকায়, সেই থানায় আমি কিন্তু আপনাকে অবশ্যই নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবো। আমার সঙ্গে ঠিকই বলছি, কারণ 2 নম্বরের লোকের পাশে 2 নম্বরে পুলিশ অফিসার যদি থাকে তাহলে আমাদের 2 নম্বরে ব্যবসা করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। স্যার, বলছিলাম কি স্যার, আমার মাথার মধ্যে না আরো একটা প্রশ্ন কিলবিল 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 করছে। ও মা, সে কি কথা? আপনার মাথার মধ্যে কি কি কি?
আচ্ছা আপনার মাথার মধ্যে এই নিশ্চয়ই এই কথাটা কিলবিল করছে যে আমি এর পিছনে আর কি কি কাজ করি, তাই তো? একদম ঠিক আরে আছে। না, আমি এর পিছনে কোনো কাজ করি না, শুধু সামান্য একটা ছোট্ট দুটো কাজ করি। সেটাই বলুন না স্যার। যে কাজটা হলো আমার সমস্ত ভারত নিয়ে আমার কিডনি পাচার, জীবনদায়ী ওষুধের কারবার, কিডনি পাচার, জাল ওষুধের কারবার। আপনি মানুষ না নেকড়ে? নেকড়ে নেকড়ে বিলাস বাবু, কিন্তু নেকড়ে তো সালা অনেকে ভালো, আর আমি কিন্তু তোর সেরকম হিংস্র। তবে এইসব ঘটনা না আমার বাড়ির মা বাবা ভাই বোন কেউ কেউ কিন্তু জানেন। তাহলে তো আমরা তিনজনেই এক একটা জালি মার। নয় নয়, জালি তো বটেই, আপনি জালি, আমি জালি, এই অফিসারও জালি। কারণ সমস্ত পৃথিবীটাতে জালিতে জালিতে ভরে গেছে, প্রেম ভালোবাসায় জালে, স্বার্থে জালে, কিন্তু তবু আমরা দাঁত ছাড়িয়ে বলি আচ্ছা না না ভাই, দেবাঞ্জনের কাজের জন্য কিছুতে আমি তাকে ধন্যবাদ জানাতে পারবো না, কারণ কাজ তো মোটেই ঠিক করেনি। আমি বলছি ও ঠিক করেছে। দেবাঞ্জন মেয়েটাকে হাসপাতালে নিয়ে গিয়ে একটা মহৎ কাজ করেছে, তা না হলে মেয়েটা তো মারাই যেত। আহা, তুমি বুঝতে পারছো না মেয়েটার পরিচয় কি, কি নাম তার, কোথায় থাকেছে? আরে বাবা, কিছুই জানতে পারলো না, এরপরে তো পুলিশের ঝামেলা হয়ে যায়। হয় হবে, আমাদের বড় খোকা চুরিও করেনি, ডাকাতিও করেনি, বরং একটা মেয়ের জীবন বাঁচিয়েছে। তুমি দেখে নিও, ও নিয়ে কিচ্ছু হবে না। না হলে ভালো, কিন্তু সে এখন কোথায়? আরে যাবে আর কোথায়, যাবে আর কোথায়? বড়দাদা বাবু, বড়দাদা বাবু সকালে ঘুম থেকে উঠে একটু বেরিয়েছে, বলে গেছে একটু বাদে আসবেন। গিন্নিমা, ও গিন্নিমা, আজ সকালে কি রান্না করবো? যা খুশি তাই রান্না কর। ঠিক আছে। এই শোন, মেয়েটা এখন কি করছে রে? আরে দেখে না, নাক দেখে ঘুমাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই যা এখন। ঠিক আছে, আমি যাচ্ছি। যাই, আমার ওদিকে অনেক কাজ পড়ে আছে, আমি যাই। মা, 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 তুমি কি ভাবছো বলো তো? আমি ভাবছি, বড় খোকা বলছিল মেয়েদের শরীর থেকে নাকি অনেক রক্ত বেরিয়েছে, কিন্তু ভগবানের কৃপায় সুস্থই আছে। মাথায় গুরুতর আঘাতের জন্য নিশ্চয়ই স্মৃতি শক্তি সে হারিয়ে ফেলেছে। একটা মৃত্যু পথযাত্রীকে উদ্ধার করে দেবাঞ্জন একটা মহৎ কাজ। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, এই জন্য তো দেব আমার গর্ব, আমার অহংকার। কিন্তু আমাদের ছোট খোকা গুঞ্জন, ওর চোখ মুখ অন্য কথা বলে। ছোটবেলা থেকে ওর গতিবিধি আমি বুঝতে পারিনি, ফোনে যখন কি সব আলোচনা করে জানো, আমার না ভীষণ ভয় করে। তুমি ঠিক বলেছো মা, গুঞ্জনের গতিবিধি না আমার একদম পছন্দ হয় না। সেখানে আমার দেব আমার আদর্শে সে পথ চলে, আমার শিক্ষায় সে শিক্ষিত। না, আমার শিক্ষা, আমার শিক্ষায়, না, আমার শিক্ষা, আমার শিক্ষা। আরে ভগবান, আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছেন, ওদিকে ঘটে গেছে কাণ্ড। কাণ্ড কি কাণ্ড? আরে বড়দাদা বাবু, হ্যাঁ। বড়দাদা বাবু যে মেয়েটাকে নিয়ে এসেছে, হ্যাঁ, হ্যাঁ। সে তো একটা পাগল। নয় তো কি, বড়দাদা বাবুর কোনো কথাই শুনছে না, শুধু চিৎকার করছে আর বলছে আমাকে মেরো না গো, আমাকে মেরো না। ওগো, আমার যে ভীষণ ভয় না, না, করছে। না, না, না। এখন কি হবে? না, না, এই নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না মা, কোনো চিন্তা করতে হবে না। দেখবে, আস্তে আস্তে না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আসলে কি জানো, স্মৃতি শক্তি হারিয়ে ফেলা মানুষগুলো কাউকে বিশ্বাস করতে পারে না। অতীতের সমস্ত ঘটনাগুলো তাদের মনে পড়ে যায়, তাই সে ওই রকম করে। না না, ফোনে তোমার কোনো চিন্তা করতে হবে না, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। তাই যেন হয় গো, তাই যেন হয়। কি হলো কি হলো, এভাবে চিৎকার করছো কেন? আমাকে মেরো না, আমাকে মেরো না, মেরো না। মারবো? কেন মারবো? এখানে তোমাকে কে মারবে? ওই যে দুটো দূর তুলো গাছে না, ওরা আমাকে খুব মেরেছে, খুব মেরেছে।
না 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 না, এখানে তোমাকে কেউ মারবে না, আমি আছি না। ও তাই বুঝি? কেউ মারবে না তো? না, না, কেউ মারবে জানো তুমি না খুব ভালো। আচ্ছা, এবার ঠিক করে বলো তো, কি? তোমার নাম কি? আমার নাম? হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায়? আমি তো কিছুই মনে করতে পারছি একটু না। চেষ্টা করো, ঠিক মনে পড়বে। আমার নাম কি? হ্যাঁ, হ্যাঁ, চেষ্টা করো। আমার বাড়ি কোথায়? আমার নাম অনামিকা। অনামিকা। হ্যাঁ, তোমার নাম তো অনামিকা। কিন্তু তুমি কে? আমাকে তুমি চিনতে পারছো না? না। আমি তো তোমার বন্ধু। বন্ধু? হ্যাঁ, জানো তো বন্ধুত্বের কোনো রং নেই, বন্ধুত্বের কোনো রূপ নেই, তবু সে সুন্দর হয়। হবে হবে তুমি আমার বন্ধু। কিন্তু কিন্তু বন্ধু কি? বন্ধু কেন? বন্ধু কেমন? আমি তো কিছুই মনে করতে পারছি না। আচ্ছা আচ্ছা বলো না, বন্ধু মানে কি? বন্ধু মানে হলো সুখে দুঃখে একে অপরের পাশে থাকা, সুখে দুঃখে একে অপরের মনের কথা খুলে বলা, তাকেই তো বলে বন্ধু। আচ্ছা আচ্ছা, সেই জন্য বুঝি তুমি সব তোমার আমার পাতে পাতে থাকো, আমার সুখ দুঃখ ভাগ করে নাও, তাই না? হ্যাঁ, সেটাই তো এক বন্ধুর প্রতি আরেক বন্ধুর দায়িত্ব ও কর্তব্য। জানো তো অনামিকা, তোমার সাথে দেখা হবার আগে আমার যখন খুব দুঃখ হতো, কষ্ট হতো, তখন আমি আপন মনে গান গেয়ে আমার দুঃখ যন্ত্রণা সব ভুলে থাকতাম। কিন্তু আজ যখন আমি তোমাকে বন্ধু হিসাবে পেয়েছি, তখন আমার সমস্ত ভালো মন্দ আজ থেকে আমি তোমাকেই খুলে বলবো। কি অনামিকা, আমি ঠিক বলিনি? হবে তো তুমি আমার বন্ধু। হবো তো। তার আগে তুমি আমাকে কথা দাও, আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। না, ওইভাবে না। তাহলে? আমাকে ছুঁয়ে বলো, ছুঁয়ে ও, বলো। ছুঁয়ে বলতে হবে? হ্যাঁ। ঠিক আছে, এই তোমাকে ছুঁয়ে বললাম। তিন সত্যি গেল। তিন সত্যি কথা? তিন সত্যি গেল। সত্যি সত্যি সত্যি। কি মজা, 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 কি মজা। বন্ধু আমার পাশে থাকবে, কত ভালো লাগবে। বন্ধু আমার পাশে থাকবে, কত ভালো লাগবে। কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। কি ভালো, কি ভালো, কি ভালো, কি ভালো, কি ভালো, কি ভালো। আমি তোমার পাশে থাকবো, তোমার ভালো লাগবে। আমি তোমার পাশে থাকবো, তোমার ভালো লাগবে। কি ভালো, কি ভালো, কি ভালো, কি ভালো। কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মাই গড, আমি কি দেখলাম যে দোয়েলকে নিজেকে আমি বিলাস বাবুকে মারতে বলেছি, সে তো না, সে দোয়েল কি বেঁচে আছে? যদি বেঁচে থাকলেও ও এই বাড়িতে আসবে কেমন করে? ওকে তো আমি এই বাড়িতে আসার ঠিকানা কখনো দিইনি। তবে না, কুল কুঞ্জন রায়, কুল। তোকে কিন্তু ভীষণভাবে ঠান্ডা হতে হবে। ও যদি সত্যিকার দোয়েল হয়, তাহলে আমি হব অজগর। তারপর এই অজগরের মতো দোয়েল দিকে কপাত করে গিলে ফেলব। আমি খাবো না। অমন করে না গো দিদিমণি, খাবারটা খেয়ে নাও না গো। বলছি তো বন্ধ না করে দিলে আমি খাবো না। উফ, কি মুশকিলে পড়লাম। এখন দাদা বাবু বাড়িতে নেই, এখন যে আমি কি করি
এসো না গো দিদিমণি, খাবারটা খেয়ে নাও না। তুমি গানে শুনতে পাচ্ছ না? আমি কতবার তো বলছি বন্ধু না গায়ে দিলে আমি খাবো না, খাবো না, খাবো না। কি হলো রাধা, এভাবে চিৎকার করছে কেন? দেখো না গো দাদা বাবু, কখন থেকে খাবার নিয়ে দাঁড়িয়ে আছি, আর দিদিমণি বলছে বন্ধু খাইয়ে না দিলে আমি খাবো না। ও এই কথা, ঠিক আছে তুই খাবারের থালাটা আমাকে দে। ঠিক আছে, আর শোন, তুই এখন ভিতরে যা। ঠিক আছে। ভালোবাসা দিলে যদি কেড়ে নিলে কেন? আর চারিদিকে শুধু বিরহের সুর আর অন্ধকার। দেবাঞ্জন, মা কেন এমন হলো, মা কেন এমন হলো? আজ যে আমি হেরে গেলাম। ছি বাবা ছি, তুমি না পুরুষ মানুষ, তোমার কি এইভাবে ভেঙে পড়লে চলে? মা মনটাকে শক্ত করো বাবা। কি করে শক্ত করব মা? এই 3 মাস হলো আমার জীবনে ছন্দে পড়ে গেছে হাই প্যান, চলার পথে পড়ে গেছে মস্ত একটা দাড়ি। তোমরা ভালোবাসা দিয়ে আমাকে ভোলাতে চাইছো ঠিকই, কিন্তু নিজের কাছে নিজেই আমি একটা জিজ্ঞাসার চিহ্ন। আমি আজও ভেবে পাচ্ছি না অনামিকা কেন এমন করলো। কি করবি বল, সবই তো তোর ভাগ্য। তবে আমার কি মনে হয় জানিস? কি মনে হয় মা? আমার মনে হয় সেই মেয়েটা হারানো স্মৃতি বোধহয় ফিরে পেয়েছে, তাই অচেনা জায়গা অচেনা মানুষ না মা না, আমার মনটা মানতে চাইছে না। আমার মনে হয় এর পেছনে অন্য কোনো কারণ আছে, আর সেই অজানা কারণটা কি আমাকে খুঁজে বার করতেই হবে। কিন্তু দেব, এত বড় শহরে মেয়েটাকে খুঁজে বার করা কি মুখের কথা? বাবা আজ এতদিন হয়ে গেল, পুলিশ তার কোনো কিনারা করতে পারলো না। অচেনা শহরে মেয়েটা একা কোথায় যেতে পারে একমাত্র ভগবানই জানে, একমাত্র ভগবানই জানে। দেব, তুই কি ভাবছিস কি? একটা রহস্যের গন্ধ। রহস্যের গন্ধ? অনামিকা নিরুদ্দেশের পেছনে আমাদের গুঞ্জনের কোনো হাত নেই তো? তোর কি মাথা গরম হয়ে গেছে? এর ভিতরে গুঞ্জনের কি হাত থাকতে পারে? পারে বাবা পারে, কারণ ওর চোখে মুখে আমি লোভের লালসা দেখেছি। অনামিকা এই বাড়িতে আসাও মোটেও পছন্দ করতো না, কিন্তু কেন বাবা কেন? অনামিকার সঙ্গে ওর কি কোনো আগের থেকে সম্পর্ক ছিল? নাকি অনামিকাকে আগে থেকে চিনতো? দাদা দাদা না 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 না, এ তুই কি বলছিস দাদা? অনামিকে কখন আমি চিনি না, কারণ তোর ঘরের পাখিটা একদিন কিন্তু সহচরে উড়ে গেছে, সে কিন্তু কখনোই এখানে ফিরে আসবে না। না, আমার অনামিকা কখনো পালাতে পারে না, তোর কথা আমি বিশ্বাস করি না। ওরে বাবা, ওরকম দুশ্চরিত্র মেয়েরে এরকম কিছু করতে পারে? বাবা এ কি বলতে চাইছিস? হ্যাঁ বাবা, আমি বলতে চাইছি আমার মনে হয় ওই মেয়েটার একটা ষড়যন্ত্র। বাবা, এই আমাদের বাড়িতে এসে একটা নাটক করার চেষ্টা করেছিল পালিয়ে যাওয়ার জন্য। ও সত্যিই কিন্তু আমাদের সঙ্গে একটা নাটক না, অনামিকা কখনো নাটক করতে পারে না। কেন পারে না দাদা? কারণ তার মাথায় প্রচন্ড আঘাত লাগার কারণে সে তার স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছিল। দাদা। ডাক্তার বাবু নিজে সে কথা আমাকে বলেছে। গুঞ্জন, কারো সম্পর্কে কোনো কথা বলতে গেলে অনেকটা ভেবে চিন্তে কথা বলতে হয়। অনুমান করা কথা কখনো সত্য না হতে পারে। মানে আসল সত্য? না না না, আমি কেমন করে বলবো? কেন না, না, বলবে? আমি এ কথা বলতে পারবো না। থামলে কেন বলো? না না, আমি যদি এই সত্যি কথাটা বলি তাহলে আমার দাদা ভীষণ ভাবে কষ্ট পাবে বাবা। কষ্ট? বিনা অপরাধে যার ফাঁসির অর্ডার হয়ে যায় তার কি হাজত বাসের কষ্ট থাকে গুঞ্জন? দাদা। বল অনামিকা সেদিন কি বলছিল? না, অনামিকা সেদিন আমাকে আড়ালে ডেকে নিয়ে বলেছিল। হ্যাঁ বল। না না না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। বল কি বলছিল? না না, তবু বাবা আমি অনামিকা আমাকে সেদিন আড়ালে ডেকে নিয়ে বলেছিল, থামলি কেন বল? দুজন ভাই, তোমার দাদাকে আমাকে সবসময় অত্যাচার করার চেষ্টা করে, আর সময় সুযোগ পেলে আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করে। এতে কি করছিস? তুই কি পাগল হয়ে গেলি? পাগল হতে পারলে ভালো হতো বাবা। যার জীবন থেকে ভালোবাসা হারিয়ে যায় তার আর কি থাকে বলতে পারো বাবা, বলতে পারো? পাগল আমি তোকে করেই ছাড়বো। দেখ বাবা ভেতরে আয়, আমার অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে। আর শোন গুঞ্জন, হ্যাঁ বাবা। তার মতো অপদার্থ কুলঙ্গার বাড়ির কোনো বিষয়ে নাক গলাট এটা আমি পছন্দ করি বাবা, না। তুমি দাদা, আপনার নয় মানুষ গড়ার কারিগর হয়েও বাবা। তোর মতো অপদার্থ কুলঙ্গারকে আমি মানুষ করতে পারিনি। বাবা, আমি- এটা আমার ব্যর্থতা। বাবা। তাই বলে তোর মতো কুলঙ্গারকে বাবা। নিজের সন্তান বলে পরিচয় দিত আমার লজ্জা হয়। লজ্জা। ও বাবা, তোমাকেও বাবা বলতে আমার কিন্তু ভীষণ লজ্জা হয়। আমি থাকবো না এ বাড়িতে, আমি কিছুতেই থাকবো না। আমি এখান থেকে চলে যাব, আমি চলে যাব। একটা সত্যি কথা বলবি? কি কথা দাদা? তুই কি অনামিকাকে আগে থেকে চিনতিস? অনামিকা ও না 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 না, অনামিকা আমি কখনোই দেখিনি। অনামিকা আমি জীবন করে না না, আমি ওকে চিনি না। কিন্তু তোর চোখ মুখ কিন্তু অন্য কথা বলছে। কি কথা বলছি দাদা? মিথ্যে।
সম্পূর্ণ মিথ্যে কথা বলছিস তুই। এই দাদা, তুই কবে থেকে জ্যোতিষী চিকিৎসা করছিস বলতো? এই দাদা, তুই আবার হাত থেকে বল না, আমার আগামী দিনগুলো কেমন যাবে। বলবো, সময় হলে ঠিক বলবো। তোর ঠিকুচি কুষ্টি, এমনকি তোর মৃত্যুর দিনটাও বলবো। আমি তোর দাদা, আর তুই একটা গাধা। কাউকে ধোকা দিয়ে ভাবিস না সে বোকা ছিল। মনে রাখিস, মনে রাখিস, সে তোকে প্রকৃত বিশ্বাস করেছিল। ওরে আমার বোকা ভাই, প্রাণ থাকলে প্রাণী হওয়া যায়, কিন্তু মান না থাকলে মানুষ হওয়া যায় না। মানুষ হওয়া যায় না। দাদা, তুই আমাকে আরে দাদা, তোর কথা শুনে কি আমি সারা জীবন ঘাসে মুখ দিয়ে চলবো? না 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 না, এটা কখনো কিছুতেই হতে পারে না। আচ্ছা, আমি যে দোয়েলকে মেরে ফেলেছি, দাদাকে সবকিছু জেনে না, কেমন করে জানবে? তার তো কোনো প্রমাণই নেই। আমি শুধু একটা কথাই জানি, আই এম গুঞ্জন রায়। গুঞ্জন রায় হচ্ছে সবার। কিন্তু দাদা, তুই আমাকে এমন ভাবে বলছিস কেন? দেখ না, আমি ওই দোয়েলকে কিন্তু একদম মারতে চাইনি দাদা, আমি একদম মারতে চাইনি। কিন্তু কি করব বল, আমি তো তোর ছোট ভাই। আমার ভিতরে জানোয়ারটা বারবার বলে উঠলো, মার গুঞ্জন, মা। তাই তো আমি ওকে মেরে দিলাম। আচ্ছা, আমি কি দোয়েলকে মেরে কি আমি ভুল করলাম? আমি কি বেঈমান? না 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 না, আমি কখনো বেঈমান হতে পারি না, কারণ এই সমস্ত ভারতবর্ষটা বেঈমান। সমস্ত ভারতবর্ষের মানুষ উপর থেকে নিচে তলার মধ্যে আর তাই আমি বেঈমান হয়ে কি না 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 না, আমি হলাম খলনায়ক। मैं हो खलनायक। আমার জীবনে ওই গুঞ্জন রায় আর ওই বিলাস পান্না, ওই দুটো সালা করলেও আমাকে যাবার বুদ্ধি সাজিয়ে ওরা নীতিতে শব্দ খেলা মেতে উঠেছে। কিন্তু না, শয়তান না, ওই শয়তান দুটোকে আমি উচিত শিক্ষা দেবো, তবেই আমার নাম বন্যা। প্রবল বন্যার স্রোতে মানুষের যেমন সব কিছু ভাসিয়ে নিয়ে যায়, মানুষের আশা, সুখ, স্বপ্ন সবকিছু ঠিক তেমনি করে ওই শয়তানরা এই দেবীপুরের মানুষের বাঁচার অধিকারটুকু কেড়ে নিয়েছে। এই যে আপনি কে বলুন তো, সেই তখন থেকে আমার পিছু নিয়েছে? আমি জানি বিলাস মান্নার গুঞ্জন রায়ের সঙ্গে তোমার আলাপ আছে, তাই অনেক দূর থেকে ছুটতে আমি তোমার কাছে এসেছি একটু সাহায্য চাইতে। বোন, আপনি আমাকে বোন বলে ডাকলেন? এই সমাজের পুরুষেরা যাকে রাতের বিছানায় বউ বানাতে চায়, তাকে আপনি বোন বলে ডাকলেন? ভুল করলেন দাদা, আপনি ভুল করলেন। আমার মতো মেয়ে কারোর বোন হতে পারে না, কারণ আমি যে পতিতা। যাই হোক, এবার বলুন তো, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? ওই গুঞ্জন রায় আর বিলাস মান্নার কাছ থেকে তুমি আমার দোয়েলের সন্ধান এনে দিতে পারো। দোয়েল, আজ কতদিন হয়ে গেল মেয়েটার কোনো খোঁজ পাচ্ছি না গো। জানি না সে বেঁচে আছে না মারা গেছে। তাই তো আমি তোমার কাছে এসেছি একটু সাহায্য চাইতে। বলো না, এইটুকু সাহায্য তুমি আমাকে করতে পারবে না বোন? এইটুকু সাহায্য চেষ্টা করবো দাদা,
আপনাকে সাহায্য করতে পারবো সেটা আমি বলতে পারছি না, বোন। কারণ আমি এদিন ওই শয়তানগুলোর কথা শুনি ওই দোয়েলের আমি চরম সর্বনাশ করে দিয়েছি। কিন্তু আর নয় দাদা, আর নয়, ওই শয়তানগুলোকে আমি ওই ইমারত থেকে টেনে নিচে নামিয়ে আনবো। তুমি সত্যি বলছো বোন? হ্যাঁ দাদা, হ্যাঁ। এই বন্যা পেটে দেয় তার মা ইজ্জত বিক্রি করতে পারে, কিন্তু ওইসব নেতা মন্ত্রীদের মতো সে মিনিটে মিনিটে চরিত্র বদল করে না। তুমি পারবে, পারবে বোন, পারবে। পারবো দাদা, পারবো। এইবার আমি নারী থেকে নাগিনী হয়ে ওই শয়তানগুলোর বুকে আমি ছবল মারবো, বিষাক্ত ছবল। ছবল মেরেছে, ওই জানোয়ারটা আমাদের সবার জীবনে ছবল মেরেছে, আমার জীবনটা শেষ করে দিয়েছে। আমি শেষ হয়ে গেছি কাকা, আমি শেষ হয়ে গেছি। না রে মা না, কোনো কিছু শেষ হয় না, শেষ থেকেই তো আবার নতুন করে শুরু করতে হয়। আচ্ছা কাকা, আমি এখানে এলাম কি করে? ওই একই প্রশ্ন তো আমারও। এটা কোন জায়গা? বর্ধমান শহর। বর্ধমান শহর? মেদিনীপুরের দেবীপুর গ্রাম থেকে আমি বর্ধমানে এলাম কি করে? আমার মাথায় কিসের ক্ষত? কে আমাকে মারতে চেয়েছিল কাকা, বলো, কে আমাকে মারতে চেয়েছিল? জানি না, জানি না রে মা, জানি না। তবে আজ থেকে 3 মাস আগে ভোরের আলোটা তখনও ঠিক মতো ফোটেনি, হঠাৎ তোকে দেখতে পেলাম বর্ধমানের রেল স্টেশনের ধারে তুই রক্তাক্ত অবস্থায় পড়ে আছিস। আমি কাছে গিয়ে বুঝতে পারলাম তখনও তুই জীবিত। তারপর তোকে নিয়ে গেলাম হাসপাতালে। সেখানে 3 মাস জমে মানুষের টানাটানি করার পর ভগবানের আশীর্বাদে তোকে আবার ফিরে পেলাম রে মা। আচ্ছা 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 মা, দেখ তো এই লকেটটা তুই চিনতে পারিস কিনা? এটা গুঞ্জনের গলার লকেট। গুঞ্জনের গলার লকেট? ও, তার মানে গুঞ্জন সেদিন তোকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু কেন রে মা, কেন? সেটাই তো আমি বুঝতে পারছি না কাকা, সেটাই আমি বুঝতে পারছি না। এতদিন আমি কোথায় ছিলাম, কার কাছে ছিলাম, কেমন ভাবে ছিলাম, আমি কিছুই মনে করতে পারছি না। তোর কিছুই মনে পড়ছে না? তোকে আমরা কত খুঁজেছি, কিন্তু সেই যে বিয়ের রাত্রে তুই কোথায় গিয়েছিলি রে মা? সেদিন ছিল স্বপ্নের রাত, আর সেই রাতে গুনগুন আমাকে কি নিদারুণ কষ্ট, ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি আত্মহত্যা করতে যাচ্ছিলাম, কিন্তু আমার গর্ভের অনাগত সন্তানের কথা ভেবে আমি আত্মহত্যা করতে পারিনি। সন্তান? সে কোথায় কাকা, বলো না, বলো না, আমার সন্তান কোথায় আছে? বলো কাকা, বলো আমার সন্তান কোথায়? শান্ত হ মা, তুই একটু শান্ত হ। কি করে শান্ত হব কাকা, কি করে শান্ত হব? ওই বিলাস মান্না আর দিবাকর দারোগা আমার জীবনটাকে নরক করে দিয়েছে। সেদিন কালী মন্দিরে ওরা আমার উপর অকথ্য নির্যাতন করতে চেয়েছিল, আমি বাধা দেওয়ায় ওরা আমাকে প্রচন্ড মারধর করে, তারপর আমি জ্ঞান হারাই, আর আমার কিচ্ছু মনে নেই কাকা, আর আমার কিচ্ছু মনে নেই। হেরে গেলাম কাকা, হেরে গেলাম এই জীবনের খেলা ঘরে, আমি সত্যি সত্যি হেরে গেলাম। না, তুই কখনো হাঁটতে পারিস না। দেবীপুরের 10টি মেয়ে কখনো হাঁটতে পারে না। কাকা, আমি যে লাঞ্ছিতা, আমি যে অপবিত্রা। কে বলে তুই লাঞ্ছিতা? কে বলে তুই অপবিত্রা? ওরে মা, গঙ্গার বুক দিয়ে তো প্রতিনিয়ত নোংরা আবর্জনা ভেসে যায়, তাই বলে গঙ্গা কি কখনো অপবিত্র হয়? হয় না রে মা, হয় না। কাকা, আমি তো গঙ্গা নই, আমি যে সামান্য একটা নারী। হ্যাঁ, নারী। নারী কখনো দুর্বল নয়, নারী হলো সর্বংসহা, নারী হলো পৃথিবীর আদি শক্তি, নারী সৃষ্টি, নারী ধ্বংস। তোকেই তো নিতে হবে নারীত্বের চরম প্রতিশোধ। যারা তোকে সসম্মানে বাঁচতে দিল না, তাদের কাউকে তুই বাঁচতে দিস না, তাদের উপরে নিবি তুই প্রতিশোধ।
অধর্ম আর অনাচারে ভরে গেছে সারা দেশ, সত্য আজ মিথ্যার কসাইখানায় রক্তাক্ত হয়ে ঝুলছে। স্নেহ মায়া মমতার শেষ অবস্থা, ধর্ম নিয়ে চলছে রাজনীতি। তাই ওট 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 চোখের জল, দু চোখের জাল, প্রতিশোধের আগুন, যারা তোর কপালে এঁকে দিয়েছে কলঙ্কের কালি, যাদের চক্রান্ত ভেঙে গেছে তোর স্বপ্নে দেখে সুখের ঘুম, সেই সব শয়তানদের পর তুই নিবি প্রতিশোধ, চরম প্রতিশোধ। ঠিক বলেছো কাকা, তুমি ঠিক বলেছো। ওদের শাস্তি ক্ষমা নয়, ওদের শাস্তি মৃত্যু। সাবধান মানুষের দল, তোদের চক্রান্তেই আমার খেলা ঘরে অকাল বৈশাখী নেমেছে। তাই বদলা নিতে আসছে গ্রাম বাংলার দস্যি মেয়ে। আমার মাস্টারমশাই কেমন আছেন কাকা? আমার মাস্টারমশাই কেমন ভালো আছেন? নেই বন্ধু, ভালো নেই। তোমাকে হারিয়ে আমি এক মুহূর্ত ভালো নেই। দাঁড়াও অনামিকা। অনামিকা? না না বাবু মশাই, ওর নাম অনামিকা নয়, ওর নাম দোয়েল। দোয়েল? তুই বাবু মশাইয়ের সাথে একটু কথা বল, আমি ততক্ষণ দেখে আসি মাস্টার মশাই কতদিন এলে। আচ্ছা, সত্যি তোমার নাম দোয়েল? কেন, নামটা বুঝি আপনার পছন্দ হয়নি? না 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 না, ঠিক তা নয়। আসলে তোমার সবকিছু মনে পড়ে গেছে। তা তোমার বাড়ি কোথায় তুমি নিশ্চয়ই জানো। আশ্চর্য মানুষ আপনি, আমার বাড়ি কোথায় আমি বলতে পারবো না? তাহলে শুনুন, আমার নাম দোয়েল আর আমার বাড়ি এই মেদিনীপুর দেবীপুর গ্রামে। দেবীপুর, দেবীপুর, ও ইয়েস, দেবীপুর। ও মাই গড, তার মানে সেদিন রাতে এই হাই রোডের উপরে। হাই রোডের উপরে? বলুন না বাবু, চুপ করে গেলেন কেন? বলুন না সেদিন হাই রোডের উপর কি হয়েছিল, বলুন কি হয়েছিল? সেদিন প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। সেদিন প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। তোমার পরনে ছিল বেনারসি শাড়ি, তোমার গলায় ছিল ফুলার মালা। তুমি রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে পড়েছিলে হাই রোডের উপরে। তখন আমি তোমাকে দেখতে পেয়ে তুলে নিয়ে যাই হাসপাতালে। আপনি আপনি আমাকে সেদিন হাসপাতালে নিয়ে গিয়েছিলেন? তাহলে আপনি বলতে পারবেন। বলুন না বাবু, বলুন না, সেদিন তো আপনি আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। তাহলে আমার গর্ভে যে সন্তান ছিল সে কোথায় আছে বাবু? আপনি বলুন না, সে কোথায় আছে? বলুন না বাবু, চুপ করে আছেন কেন? বলুন সে কোথায় আছে? তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার অনেক আগেই তোমার গর্ভে সে মারা গেছে। তারপর ধীরে ধীরে তুমি সুস্থ হয়ে উঠলে। তোমার মাথায় প্রচন্ড আঘাত লাগার কারণে তুমি তোমার নাম পরিচয় কিছুই মনে করতে পারছিলে না। তখন আমি তোমাকে নিয়ে যাই আমাদের বাড়িতে। আপনাদের বাড়িতে? হ্যাঁ, আমি তোমার নাম দিয়েছিলাম অনামিকা। অনামিকা? আর তুমি আমাকে ডাকতে বন্ধু বলে। বন্ধু? কিন্তু এসব কিছুতে আমি মনে করতে পারছি না। মনে না থাকারই কথা, কারণ তুমি তোমার মাথায় দ্বিতীয়বার আঘাত লাগার কারণে তোমার স্মৃতি শক্তি পুনরায় ফিরে পেয়েছো। তাই তোমার এই বন্ধুকে তুমি আর চিনতে পারছো না। আমার বাবা মা দুজনেই তোমাকে ভীষণ ভালোবাসতো, কিন্তু কেন জানি না গুঞ্জন তোমাকে মোটেও পছন্দ করতো না। কি নাম বললেন? কি নাম বললেন বাবু, বলুন? গুঞ্জন আমার ছোট ভাই। ও মাই গড, আমি তাহলে স্মৃতিশক্তি হারিয়ে এতদিন ওনাদের বাড়িতে ছিলাম আর গুঞ্জন আমাকে মারার চেষ্টা করেছিল। কি হলো কি ভাবছো? না, কই কিছু ভাবি। আসলে সেদিন তুমি কাউকে কিছু না জানিয়ে হঠাৎ বাড়ি থেকে পালিয়ে এলে কেন? সে কথা আমি পরে বলবো। আচ্ছা বাবু বলুন তো, আপনার ভাই কি ওই দেবীপুরের বিডিও ছিল তাই না? হ্যাঁ হ্যাঁ, আর তুমিও তো দেবীপুরের মেয়ে, তাহলে গুঞ্জনকে নিশ্চয়ই তোমার চেনাই উচিত। শুধু চেনাই নয়, আমরা দুজন দুজনকে ভালোবাসতাম। হ্যাঁ, গত 16 ফাল্গুন আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, আর সেই রাতে আপনার ভাই। ও মাই গড, এ আমি কি শুনছি? শুনুন বাবু, সেদিন আমি আপনাদের বাড়ি থেকে পালিয়ে যাইনি। আপনার ছোট ভাই আমাকে খুন করে ওই রেল লাইনের উপরে ফেলে দিয়ে এসেছিল। সে প্রমাণ আমার কাছে আছে। এই দেখুন তার গলার লকেট। এ তো গুঞ্জনের লকেট। ও মাই গড, এ আমি কি দেখছি? আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন। মাস্টারমশাই! দোয়েল! মাস্টারমশাই! দোয়েল! থাক মা, থাক। ওরে, আমাদের হারিয়ে যাওয়ার স্বপ্নকে যে এভাবে ফিরে পাবো আমি কোনোদিন ভাবতে পারিনি রে মা।
আর আমাদের কোনো ভয় নেই মাস্টারমশাই, আর আমাদের কোনো ভয় নেই। এবার আমাদের সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। চলো দোয়েল, আমার সাথে আমাদের বাড়িতে ফিরে চলো। আপনি ফিরে যান বাবু, আপনি ফিরে যান। এখন আমার অনেক হিসাব বাকি আছে। শুধু আপনার ভাই একা নয়, আরো দুটো শয়তান আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে। তাদের শেষ করার প্রতিজ্ঞা আমি নিয়েছি। না, আইন তুমি নিজের হাতে তুলে নিতে পারো না। পারি পারি পারি। ওই আইন ব্যবস্থা যখন সাধারণ মানুষকে তাদের ন্যায্য বিচার পাইয়ে দিতে পারে না, তখন জনসাধারণকে সে আইনটা নিজের হাতে তুলে নিতে হয়। তাই আমার প্রতিজ্ঞা পূরণ না হওয়া পর্যন্ত আপনার সাথে আমার দেখা হবে না। তবে এই সত্যের পূজারী দেবাঞ্জন রায় মিথ্যার বুকে আঘাত হানতে, আমার বন্ধুর অপমানের প্রতিশোধ নিতে আজ থেকে আমি হলাম তোমার সাথী। ঝড় উঠেছে, ঝড়! জীবন সমুদ্রের মাঝখান দিয়ে একটা কালো ঝড় প্রচন্ড গতিতে এগিয়ে চলেছে। পাহাড়, জঙ্গল, শহর, গ্রামের সমস্ত অনাচার ব্যভিচারকে ভেঙে চুরমার করে দিতে পেয়েছি, পেয়েছি। এতদিন পরে সত্যিকারের একটা মানুষ খুঁজে পেয়েছি। জেগে উঠেছে গ্রাম বাংলার দামাল সন্তানের দল, এইবার জেগে উঠেছে। যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ, সত্যের সাথে অসত্যের যুদ্ধ, আমার সাথে অন্ধকারের যুদ্ধ। তুই ভয় পাস না মা, ভয় পাস না। আমি ভারতের মুখী সব কথা শুনেছি। আমি বলছি এই যুদ্ধে তোর জয় হবে, হবে মা, হবেই হবে, হবেই হবে। ভয় পাস না মা, ভয় পাস না। তোকে যাকে বিক্রি করার চক্রান্ত করছে সেই সব সত্যান্বেষী শয়তানদের তুই উপযুক্ত শাস্তি দিয়ে বুঝিয়ে দে। তুই এই গ্রাম বাংলার দামাল মেয়ে। আমরা বাজিয়ে দিই বিজয় ডঙ্কা। এই নবভারতের নবযুদ্ধে তোমরা দুজনে হও কৃষ্ণ আর অর্জুন, আর আমি হব তোমাদের সারথী। আর আমি হব এই যুদ্ধ রথের অশ্ব। শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। মহাভারতের কৌরব পাণ্ডবের মতো কলিযুগে যুদ্ধ শুরু হয়ে গেছে। এই কলিযুগের অসুর বিলাসমন্নার গুঞ্জরায়কে সাহায্য করতে হাজার হাজার নারীরা এগিয়ে আসছে। তাদের প্রতিনিধি হিসাবে আমি হাতে তুলে নিলাম অর্জুনের মতো মৃত্যুবাণ। যখনই অধর্ম বেড়ে যায় তখন ঈশ্বর নিজেই সহায় হয়, দুষ্টের বিনাশ করে। আজ ওই ঘোর কলিযুগে অন্ধকারকে মোচার জন্য যেমন আলোর জন্ম হয়, তেমনি গুঞ্জন রায়ের মতো বংশ ভোগ করার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। তাই আমি দেবাঞ্জন রায় জীবন নাটকের চরিত্র থেকে বেরিয়ে এসে নব ভারতের যুদ্ধে সাজলাম পথ প্রদর্শক শ্রীকৃষ্ণ। ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্তরং অধর্মস্য তদাত্মনং সৃজন্মহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে যুগে। পাপীদের পাপে সমস্ত পৃথিবীটা যখন ভরপুর হয়ে যায়, তখন যুগে যুগে অবতার সেই পাপটাকে নিষ্ঠা করবার জন্য এখানে উপস্থিত হয়। কিন্তু শয়তান কিন্তু কখনো মরে না, মরে না। আমি মনে হচ্ছে সে শয়তান কিন্তু এখনো বেঁচে আছে। কেন দোয়েল দোয়েল দোয়েল? না না, তা কি করে সম্ভব? আপনার বিয়ের রাতে আমরা তাকে মারতে পারিনি ঠিকই, আপনিই তো বললেন আপনি নিজের বাড়িতে তাকে নিজে টিপে হত্যা করেছেন। মেরেছিলাম, আমি হত্যা করেছিলাম, কিন্তু সেই লাশটা কিন্তু আমি তারপর থেকে খুঁজে পাচ্ছি না। তারপর একটা বড় কথা, আমার ঘরের লকেটটাও আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। কি বলছেন আপনি? আপনার গলার লকেটটা খুঁজে পাচ্ছেন না? আমার কি মনে হয় জানেন, দোয়েলকে আপনি মারার সময় ধস্তাধস্তি করতে গিয়ে আপনার গলার লকেট দোয়েলের হাতে চলে গেছে। দোয়েলে যদি বেঁচে থাকে আর আদালতে গিয়ে যদি সব সত্যি বলে দেয়, তাহলে জানবেন আপনার আর আমার দুজনেরই লাল বাতি
বাতি জ্বলে গেছে। বিলাস বাবু, আমাদের দুজনকে কিছু একটা করতে হবে, কিছু করতে হবে। কি আর করবেন? লাশ যখন পাওয়াই গেল না, তখন ধরেই নিতে হবে দোয়েল বেঁচে আছে। তাহলে বাঁচিয়ে আছে, তাহলে কোথায় কোথায়? কি হলো স্যার? আমাকে দেখে এমন চমকলেন কেন? জরুর ডালমি কুসকালা হ্যাঁ? না না না, আসলে বিজনেসের ব্যাপার নিয়ে স্যার একটু টেনশন আছেন কি না তাই। এখন তুমি যখন এসে গেছো, স্যারের সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে। কি ব্যাপার স্যার? আমাদের কেমন করে কি দেখছেন? আরে বাবা, আমি আর বন্যা, আমি চাইলে আপনাকে প্রেমের বন্যায় ভাসিয়ে নিয়ে যেতে পারি। এই জন্যই তো তোমাকে এত বেশি ভালোবাসি। হ্যাঁ জানি তো, যেমন ভালোবাসতেন ওই দোয়েলকে, তাই তো? তারপর একদিন ওই দোয়েলের মতন আপনিও আমাকে গলা টিপে শেষ করে দেবেন তো? কি হলো স্যার? আমি দোয়েলকে শেষ করে দিয়েছি, এ কথা তুমি জানলে কেমন করে? না, মানে বলো কে বলেছে এ কথা? না না মানে, আরে ইয়ার, আমি তো আপনাদের সাথে ইয়ার কি করছি না। ও আমাদের সঙ্গে একই করছিল। আরে বাবা দোয়েল, আমি কিন্তু বুঝতেই পারিনি তুমি আমাদের সঙ্গে একই করছিলে। আমি বুঝতে পারিনি কখন যে তুমি কি রূপ ধরো, তোমার রূপটা কি। শুনুন শুনুন, বলছি অমাবস্যার আকাশে পূর্ণিমার চাঁদ খুঁজে কি লাভ? শুধু এইটুকু জেনে রাখুন যে আমি আপনাদের রাতের রানী ভালোবাসা। বাবালি বাবালি বাবালি, তুমি আমার কচি শসা, তুমি আমার মনের পিপাসা। আমার কিন্তু এখন খুব খিদে পেয়েছে, ঠিক আছে? আমি এই কচি শশাটাকে ভিতরে যাচ্ছি, ঠিক আছে? আপনি কিন্তু একটু সাবধানে থাকবেন। আমার মনে হয় দোয়েল বেঁচে আছে, তাই না? কেমন ডালেন কেমন? সবাই বলছে দোয়েল বেঁচে আছে, শুধু শুধু আমাকে ভয় দেখাচ্ছে। দোয়েল বেঁচে আছে, কিন্তু থাকলে কোথায় যাবে? আমি তো বুঝতেই পারছি না বিলাস কি বাবু, করে বেঁচে থাকে। বিলাস আমি তো বাবু। বুঝতেই পারছি না কি করে আরে বেঁচে- এই যে বিলাস বাবু, শুনুন শুনুন শুনুন, আমি আপনাকে একটা কথা বলি। বলছি কি, আপনি না কোথাও পালিয়ে যান। এই কেন বলবো? আরে কেন কি শুনলেন না? আরে বাবা, দোয়েল বেঁচে আছে। আরে সে যদি এখানে আসে, তাহলে আপনার ঠিকানা হবে কোথায় বলুন তো? কোথায়? ইন দা অর্থাৎ মায়ের ভোগে। বলে কিনা ইন্দা ভোগাম্মা আমাকে নাকি মায়ের সালা একটাই বলে রাজনীতির এমনই চাও, হরিণে ছটে ভোগের দল। কিন্তু ওরা জানে না আমি যে কায়দা করে ওদের সব গোপন তথ্য জেনে নিয়েছি। তাই তো আমি শালা কিছু করিনি, যা করার করেছে ভিডিও গুঞ্জন রায়। একটাই বলে রাজনীতি, কখন কোন দোষ কার ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেকে একদম ধোয়া তুলসীর পাতা করে দেব, কেউ জানে না, কেউ না, কেউ না। কারণ আমার মাথার উপরে আছে রাজ্য থেকে জেলা, জেলা থেকে সব নেতা নেত্রীদের আশীর্বাদের হাত। হয়তো এদেশের পুলিশ, কনসাল, আইন, আদালত আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। কিন্তু দোয়েল যদি বেঁচে থাকে আর সে যদি গোপনে আমার উপরে রিভেন্স নিতে চায়, কেউ না, কেউ না। আসলে আপনারাও বুঝতে পারছেন এই দোয়েল 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 করতে করতে না আমার জন্য কেমন একটা হচ্ছে। কিন্তু না 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 না, আমাকে এখানে বেশিক্ষণ থাকলে চলবে না। যেভাবেই হোক, যেখানেই হোক, আমাকে আত্মগোপন করতেই হবে। কিন্তু আমি কোথায় যাই, কোথায় যাই, কোথায় যাই? এই কে আপনি? চুপ কর হারাম দাদা, চোখের মাথা খাইছিস নাকি? আমার চিনতে পারতেছিস না? না, কে বলুন তো আপনি? আমি হইলাম গিয়ে তোর মায়ের মাস্তুত বোনের বিস্তৃত ননদের খুঁড়তুত যা। তাই এতদিন কোথায় ছিলে? কোথায় আর থাকবো বাসা? হিন্দুর ঘরের বাল্য বেদবা আমি, তাই তো সংসার ধর্ম ত্যাগ করে কাশি বাসি হয়ে দিন কাটাচ্ছিলাম।
আবার ফিরে এলে কেন? কি করি কত বাঁচা, তাই তো মনে হলো অনেক দিন তো ক্ষেত্র করলাম, তো যাই যাই এবার একটু আপন জনেদের কাছে ফিরে যাই, তাই তো আবার আমি ফিরে এলুম। শালার বুড়ি কাশিতে ছিল তো ভালোই ছিল, তা আবার ফিরে আসতে গেল কেন? একে আমার সর্বনাশ, আর ওই বুড়ি দেখতে পৌষমা। এই হারাম দাদা, হ্যাঁ পৌষ মাস কোথায় পাইলি? এই চৈত্র মাসে তুই পৌষ মাস কোথায় পাইলি? ও তো ঠান্ডা লেগেছে বুঝি? আরে আয় 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 আমার সঙ্গে, তুই হরি নাম কর, আমার সঙ্গে হরি নাম করলে তোর মন প্যারান একেবারে ঠান্ডা হয়ে যাবে, একেবারে চাঙ্গা হয়ে যাবি চাঙ্গা। তাই? বাবা, আমার সাথে বল, কি বলবো ঠাম্মি? আমার এই হরি নাম যাবে যেদিন যেদিন সাথে গো। হরি বল, হরি বল। আমার এই হরি নাম যাবে যেদিন সাথে গো, আমার এই হরি নাম যাবে যেদিন সাথে গো। হেলে দুলে যাব শ্মশান ঘাটে, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে। আমার এই হরি নাম, আমার এই হরি নাম, আমার এই হরি নাম যাবে যেদিন সাথে গো, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, আমি হেলে দুলে যাব শ্মশান। এই বুড়ি এখন নাচ গানে মত্ত রয়েছে, আর এই সুযোগে আমি এখান থেকে সটকে পড়ি। এই সাথে মারছেন কেন? কে? কে আপনি? বলুন তো কে? চিনতে পারছিস? ভালো করে তাকিয়ে দেখ বিলাস মান্না, ভালো করে তাকিয়ে দেখ। দোয়েল। আমি দোয়েল, তোর মৃত্যু। একে মারলো কে? আমি মেরেছি। আপনি কে? পাপ করেছিলাম, আমি পাপ করেছিলাম, কিন্তু পাপের শাস্তি এইভাবে হবে আমি বুঝতে পারিনি। পালিয়ে চলো দোয়েল, কেউ আসার আগে এখানে পালিয়ে চলো। না, আমি পালিয়ে যাব না। আমি দুষ্টের দমন চাই। যে শয়তানগুলো আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে তাদেরকে এক এক করে শেষ করতে চাই। তাই এখন আমার জীবনে নায়ক রূপী খলনায়ক আছে। এখান থেকে চিৎকার করে বলছি, শয়তান গুঞ্জন রায়, তুই প্রস্তুত থাক, দোয়েল আসছে। কাঁপছে জননী আজ ডুকরে ডুকরে কাঁপছে, সন্তানের জন্য মা কাঁপছে, স্বামীর জন্য স্ত্রী কাঁপছে। এই যুগের সস্তা পণ্যের মতো মানবিকতা আজ ডুকরে ডুকরে কাঁপছে। তাই তো এই যুগে শিক্ষার চেয়ে অর্থের কদর বেশি, মায়ের চেয়ে বউয়ের কদর, হ্যাঁ মায়ের চেয়ে বউয়ের কদর আরো বেশি। তাই তো পাপি হটাও, দেশ বাঁচাও,
পাপ আর পাপীতে ভরে গেছে সারা দেশ। কিন্তু কতজনকে মারবে তুমি? একমাত্র সর্বশক্তিমান ঈশ্বরই পারেন পাপীদের সমূলে বিনাশ করতে। কিন্তু কোথায় কোথায় ভগবান? না না, তিনি নেই, ভগবান নেই, নেই। ভগবান আছে, ভগবান আছে, ভগবান আছে বলেই তো পৃথিবীটা এত সুন্দর। কিন্তু আপনি কে বাবা? আমি 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 বঞ্চনার ঝড়ে ভেঙে পড়া প্রাচীন এক বটবৃক্ষ। আমি ইতিহাসের ছেঁড়া পাতা। আমি আমি ওই যন্ত্রণা দগ্ধ ভারতবর্ষটাকে বুকে বয়ে নিয়ে বেড়াই বলে আমার নাম পাগলা ভারত। কিন্তু আপনার কথাগুলো শুনে তো মনে হচ্ছে না আপনি পাগল। তাই বুঝি? আচ্ছা, আপনি বুঝি এই মায়ের মন্দিরে মনের কথা বলতে এসেছেন? আমার দুই ছেলে, ছোট ছেলে উদ্ভ্রান্তের মতো অন্ধকারের পথে ছুটে চলেছে। তাই তো তাকে আলোয় ফেরাবার জন্য মায়ের মন্দিরে আমি পুজো দিতে এসেছি। জানি না মা কালীর দয়ায় আমার গুঞ্জন আবার আলোয় ফিরবে কিনা। কি নাম বললেন? গুঞ্জন। আপনি তাকে চেনেন? গুঞ্জন? স্বপ্ন ভাঙা নায়ককে আমি চিনব না? তাই কি কখনো হয়? কি বলছেন আপনি? তাহলে কি আমার গুঞ্জন আর কোনোদিন আলোয় ফিরবে না? কাছে আশুতোষ মুখার্জির মা, বিদ্যাসাগরের মা। মাগো, মনটাকে আরো শক্ত করো মা। এরপরে হয়তো এর চেয়েও অনেক বেশি আঘাত সইতে হবে। অনেক আঘাত সইতে হবে? তাহলে আমার গুঞ্জন? একটা বেঈমান, একটা বিশ্বাসঘাতক, একটা খুনি। কেন? কাকে খুন করেছে? যাকে অজ্ঞান অবস্থায় সুস্থ করে আপনাদের বাড়িতে নিয়ে এসেছিল আপনার বড় ছেলে। আপনি কি অনামিকার কথা বলছেন? অনামিকা? না না, ওর নাম অনামিকা নয়, ওর নাম দোয়েল। কোয়েল? হ্যাঁ, দেবীপুর গ্রামের বাপ মা হারা দোয়েল। আপনার ছেলে তাকে মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। বিয়ের রাতে বিয়ে করতে অস্বীকার করে আপনার ছেলে গুঞ্জন। তাই তো দোয়েল সেদিন লজ্জায় ঘৃণায় নিজেকে শেষ করতে চেয়েছিল। বাদশাহর গর্ভের সন্তানটা। তাই তো সেই রাত্রে ওই বিলাস মান্না দিবাকর দারোগার গুঞ্জন মিলে ওকে শেষ করে দিতে চেয়েছিল। মেয়েটি যখন ছিল স্মৃতিভ্রষ্টা, কিছুই মনে করতে পারছিল না। আমরা তাকে নিজের মেয়ের মতো ভালোবেসেছিলাম। হঠাৎ একদিন রাত্রে পালিয়ে গেল। না, মিথ্যে কথা। পালিয়ে এসে যায়নি। আপনার ছেলে গুঞ্জন ওকে আপনাদের বাড়িতে দেখতে পেয়ে সে ভয় পেয়ে যায়। তাই তো সেই রাত্রেই ওকে খুন করে ফেলে দিয়ে আসে ওই গঙ্গার ধারে। ভগবানের অসীম দয়ায় দোয়েল দ্বিতীয়বারও ফিরে আসে এবং ওর স্মৃতি শক্তিও ফিরে পায়। কোথায় সেই হতভাগিনী? আমি একবার তার কাছে যাব। কিন্তু তুমি তো তার দেখা পাবে না মা। কেন? সে কোনো ভয়ঙ্কর মরণ খেলায় মেতে উঠেছে। সে নিজের হাতেই করবে পাপের পাপীর বিচার। বিচারের রায় কি হবে তা আমি জানি না, কিন্তু আমি একজন সন্তান কাঙালিনী মা। মা হয়ে মা কালীর কাছে সন্তানের জন্য আমি প্রাণ ভিক্ষা চাইছি। আর নারী হয়ে বলছি, যে শয়তান নারী লোভী নরপিশাচের দল নারীর ইজ্জত নারীর সম্মান নিয়ে চিনিমিনি খেলা করছে, তাদের বিচার করবে সব মা কালী।
তোদের সালাম মা কালী কিন্তু আমার কিছুই করতে পারবে না, কারণ তোদের এই পাথরের প্রতিমা আমি নিচে কিন্তু কে ওখানে দোয়েল না না আমাকে যেভাবেই হোক এখান থেকে পালাতেই হবে। যেখানে পালাতেই এই শোনো শোনা, দই নয় আমি এই শোনা শোনা এসো, আমি আমার ভালোবাসা দিই, তোমার সব টেনশন দূর করে দেবো। ভালো লাগছে না, আমার করতে কেন কিছুই ভালো লাগছে না। আমাকে একটু একা থাকতে দাও, তা না হলে তুমি কি করবে শয়তান? কি করবে? আমাকে মেরে ফেলে দেবে, কিন্তু তাতেও তুমি পার পাবে না শয়তান। নারী শক্তিকে অপমান করার পর তোমাকে পেতেই হবে শয়তান, পেতে। এ শালি বড্ড ঘ্যানর করছিল আমার কানের কাছে। দিয়েছি শালিকে মায়ের ভোগে পাঠি, কিন্তু এখন আমি কি করব? ও ঠিক আছে, একে আমি আমার পাশের ঘরে রেখে আসি, কেমন? চল শালি চল। পাপের আদালতে পাপের বিচার। কেউ কিন্তু আমাকে রক্ষা করতে পারবে না, কেউ কিন্তু আমার রাস্তায় কেউ বাধা হতে পারবে না। আমি সালা পেটে গুঞ্জন আমি সালা একটা ছাদ হারাবে, তাই আমি সব কেউ কিন্তু আমাকে বাধা দেবে না, আর বাধা দিতে পারবে না। আর মা কালী, তবে হ্যাঁ একটা কথা বলবো, আমি যতগুলো অন্যায় করেছি না, তাই এখান থেকে আমাকে চলে যেতে হবে, তাই যেভাবেই হোক না কেন আজ রাতের তাকে এখানে কিন্তু আমাকে থাকতে হবে। আর কাল সকাল হলেই আমি কিন্তু দূরে বহু দূরে চলে যাব, বহু দূরে। কোথায় পালাবি রে শয়তান? পাপ করে আজ পর্যন্ত কেউ রেহাই পায়নি, আর তুইও পাবি না। কংসের পাপের জন্য শাস্তি দিয়েছিল শ্রীকৃষ্ণ, রাবণকে বধ করেছিল রাম, আর তোকে শাস্তি দেবে মা কালী। এই দাদা, তোদের এই পাথরের প্রতিমা কিন্তু আমার কিছুই করতে পারবে না। গুঞ্জন, আমি সারা গুঞ্জন রায়, আমি মহাভারতের দুর্যোধন, তাই আমি এক টাকা শেষ করে এখানে করবো মহাশোষণে পরিণত। পিপিলিকার পাতা গজায় মরিবার তরে, দাদা পাট পর্যন্ত বাপকেও ছাড়ে না। পাপের বিনাশ সেদিনে হয়েছিল, পাপের বিনাশ আজ হবে। সবাই তোকে ঘিরে ধরেছে। আরে মাস্টার তুমি আমাকে কি করবে? তুমি আর কিচ্ছু করতে পারবে না। শয়তান, বাড়ি ঘিরে দেখ, দেবীপুরের সমস্ত মানুষ চারিদিক থেকে তোকে ঘিরে রেখেছে। শয়তান, আমরা যা চাইবো তা তুই ফিরিয়ে দিতে পারবি। ফিরিয়ে দে দোয়েলের ইচ্ছা, ফিরিয়ে দে তার ভালোবাসা, ফিরিয়ে দে তার গর্বের সন্তান। গুঞ্জন রায়, আমার জীবনটা নিয়ে তুই ছিনিমিনি খেলেছিস, দোয়েলের জীবনটাকে তুই হাহাকারে ভরিয়ে দিয়েছিস, ছাড়বো না। দাদা তুই আমাদের ক্ষমা করে দে, আমি আর জীবনে কখনো অন্যায় করবো। কে তোর দাদা? আমি তোর দাদা নই, তুই একটা জানোয়ার। আমি জানা জীবনে যতগুলো অন্যায় করেছি, তোদের সবার কাছে আমি কান ধরে ক্ষমা চাইছি। তোরা সবাই মিলে আমার পেছনে দুটো করে লাথি মার। আমি আর অন্যায় করবো না। চালাকি করে পালানোর চেষ্টা করছিস না? তোর ক্ষমা নেই,
তোকে শাস্তি দেবে তোর মৃত্যু। আমি ছিল দুর্দপ্তর মৃত নৃশংস মহাপ্রলয়ের আমি নবরাজ, আমি সাইকেল, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ তীর, আমি দুর্বার, আমি ভেঙে পড়ি সব দুর্মার। প্রতিশোধ নিয়েছি। আমি জানি আপনারা সবাই আমাকে ক্ষমা করলেও আইনের বিচারে আমি ক্ষমা পাবো না। তাই তো আমি আইনের কাছে ধরা দিতে চললাম। তুই ভয় পাস না মা, ভয় পাস না। আমরা গ্রামের মানুষ তোর পক্ষেই সাক্ষী দেবো মা। আমি জানি মাস্টারমশাই, আমি জানি আপনারা সবাই আমার পাশে আছেন। ওরে মা তুই দুঃখ করিস না রে মা, আমরা তোর পাশে সবাই আছি। আমি জানি কাকু, আমি জানি তোমরা আছো বলেই তো আমি এখনো বেঁচে আছি। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, আইনের সাজা খাটার পরে তুমি আবার আমাদের কাছে ফিরে এসো, আমরা তোমার জন্য অপেক্ষা করব। আসবো বন্ধু, আসবো। এই জীবনে তোমার মতো বন্ধু আমি কোনোদিন পাবো না। তাই তো মাস্টারমশাই আমার বটগাছ, আর আমার কাকা আমার ছায়া, আর আপনি আমার পথ প্রদর্শক। তাই তো সবার কাছে আমি আবার ফিরে আসবো। ভালো সুখের সাথে ভাব হলো যে, দুঃখের সাথে জানা শোনা হলো। আমাকে তোমরা সবাই পথের পথিক বলো, আসা যাওয়ার পথে পথে সুখের